সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখো, আমাদের এই নেট সেট পাস করতে গেলে পরিকল্পনা মাফিক পড়তে হবে, এবং সেই পরিকল্পনা ঠিকঠাক না হলে কিন্তু এই নেট সেট পাস করা খুব চাপের হয়ে যায় বা একটু কিন্তু জটিলই হয়ে যায়। তো তোমরা অনেক জায়গায় ক্লাস করেছো, জানো যে কীরকম ক্লাস হয়। কেউ খুব বিস্তারিত বলে, কেউ খুব কিন্তু কম বলে। কিন্তু তোমাদের কি করা উচিত? বেশি বিস্তারিত পড়লে তোমার সিলেবাস কভার হবে না, আর কম পড়লে তোমার কিন্তু অনেক জায়গায় কিন্তু খাপচারা থেকে যাবে বা অজানা থেকে যাবে বা তোমার কিন্তু বাদ পড়ে যাবে। তাহলে তুমি কি করবে? সেখানে তুমি দাঁড়িয়ে তুমি আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখবে, অন্তত 10 বছরের কোশ্চেনগুলো, যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে, কী ধরনের প্রশ্ন আসছে, এবং কোন জায়গাগুলোকে আমাকে কিন্তু ভালো করে জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমাদের আগে দেখতে হবে। আমরা আগেই দুম করে কিন্তু পড়া আরম্ভ করে যাই বা করে দিই, এবং অন্যান্য কোচিংয়ের কিন্তু ক্লাস দেখে আমরা কিন্তু এটা ধরে নিই যে এরকমই পড়তে হবে বা এরকম ডিটেলসে পড়তে হবে। তারা কিন্তু ডিটেলসটা কিন্তু একদিনে আনতে পারেননি। ওরা কিন্তু 5-6 বছর ধরে পড়াচ্ছেন বা পড়ছেন, বা আরও বেশি কিন্তু সময় ধরে পড়ছেন, তাই কিন্তু এতটা কিন্তু ডিটেলসে এসেছে। তোমার তো সম্ভব নয়, তুমি তো নতুন পড়ছো, তোমার তো এত ডিটেলসে পড়ার কোনো দরকারও নেই। সমস্ত তো আসবে না পরীক্ষায় প্রশ্ন। তাহলে তোমাদের একটা যুক্তি হচ্ছে যে আমার যুক্তিতে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখো, কোনখান থেকে প্রশ্ন আসছে, কেমন ধরনের প্রশ্ন আসছে, তাহলে তুমি বুঝতে পারছো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। একটা উদাহরণ দিয়ে বলে দিই। ধরো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছো 2019 সালে কিন্তু লেভেলস অফ টিচিং থেকে এসছে, 2020-তে এসছে, 22-এ এসছে। মানে তোমাকে ওইখানে তোমাকে পড়তে হয় ভালো করে জোর দিয়ে। মেন কথা হচ্ছে তোমার কিন্তু যখনই দেখবে তুমি যে লেভেলস অফ টিচিং থেকে কিন্তু 2019-এ আসছে, 20-তে আসছে, 22-এ আসছে, 23-এ আসছে, তবে কিন্তু তোমার কিন্তু ওইখানে জোর দিয়ে পড়তে হবে। মেন এটাই কিন্তু কনসেপ্ট, ঠিক আছে। এবার তোমার ওই লেভেলস অফ টিচিং পড়তে গিয়ে তোমাকে একদম পুরো পাই টু পাই জানতে হবে, তার কোনো মানও নেই এখানে। তুমি দেখো যে কী ধরনের কোশ্চেন হচ্ছে ওখানে, বিগত বছরের প্রশ্নগুলো কেমন আসছে, ঠিক আছে, সেই রকম টাইপের কিন্তু কোশ্চেন হবে। আর ওই ধরনের কিন্তু পড়লে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই তোমাদের, কারণ সময়টা আমাদের কম, সিলেবাসটা কভার হবে না। কারণ একটা টপিক নিয়ে কিন্তু এত তথ্য রয়েছে, আমি যদি তথ্য তুলে ধরি না, আমার কিন্তু একটা টপিকে কিন্তু একটা মাস চলে যাবে, ঠিক আছে। একটা টপিকে কিন্তু 1 মাস লাগবে কিন্তু বোঝাতে, কিন্তু আমার দরকার নেই, আমার তো অত প্রয়োজন নেই। আমার তো কিন্তু এখন দরকার নেটটা। এখন তো আমার তো কোনো পাণ্ডিত্য বা জ্ঞান অর্জন সেই লেভেলে করার কোনো প্রয়োজন নেই, তাই তো। তো যখন পিএইচডি করবো তখন কিন্তু দরকার আছে, তখন কিন্তু আলাদাভাবে কিন্তু পড়তে হবে। কিন্তু এখন আমার লক্ষ্য হচ্ছে নেট পাওয়া বা জিআরএফ পাওয়া, ঠিক আছে। তাহলে সেইভাবে পড়বে, কোনো কোচিংয়ের ক্লাস দেখে কোনো রকমভাবে বিভ্রান্ত হবে না, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু ভাববে না যে আমি কিন্তু কম পড়েছি বা আমার কিন্তু কম জানা আছে বা আমার কিন্তু এইটুকু জানলে আমার হবে না বলে, ঠিক আছে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ভালো করে আগে দেখো, পর্যালোচনা করো যে কোনখান থেকে কী প্রশ্ন আসছে, এবং সেই মতো তোমরা কিন্তু পড়লেই কিন্তু তোমার কিন্তু নেটটা হয়ে যাবে, কোনো চাপের নেই, ঠিক আছে। এবার দেখো, আমাদের ক্লাস হচ্ছে আজকে যে টিচিং অ্যাপটিটিউড বলে একটা কিন্তু আমাদের ইউনিট রয়েছে, ইউনিট 1 বলে, সেইখান থেকে একটা ক্লাস নেব আমি। এই ক্লাসে হয়তো পুরোটা কিন্তু শেষ হবে না বা কভার করা যাবে না, যতদূর হবে আমি কিন্তু করার চেষ্টা করব। ভালো করে শুনবে, আশা করি এই ক্লাস থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, এবং কী ধরনের পড়তে হবে তোমরা কিন্তু পুরোটাই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো আসছি, তাহলে টিচিং এর মানে কি, ঠিক আছে। আচ্ছা, তো যে টিচিং মানে কি, টিচিং কি করা হয় এখানে? তো টিচিং এর মানে হচ্ছে যে ইনস্ট্রাক্ট সামওয়ান অর ইম্পার্ট নলেজ রিগার্ডিং এ স্কিল অর এ সাবজেক্ট। অর্থাৎ তোমরা তোমাদের জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের যে পূর্ব জ্ঞান রয়েছে বা জ্ঞান রয়েছে তা তোমরা কিন্তু প্রদান করবে। কাদেরকে? না, অনভিজ্ঞ ব্যক্তিদেরকে, ঠিক আছে। তা যখন আমরা আমাদের দক্ষতা, আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে বা আমাদের বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কাউকে কি করব না, আমাদের তথ্যগুলো বা জ্ঞানের সরবরাহ করব, তখন তাকে আমরা টিচিং বলবো, ঠিক আছে। তো মনে রাখবে যে টিচিং কিন্তু শুধুমাত্র টিচার বা স্টুডেন্টের মধ্যে হয় না, ঠিক আছে। টিচিং হতে পারে পিতা পুত্রের মধ্যে হতে পারে, তাই তো, পিতা মাতার মধ্যে হতে পারে, মানে যে কোনো ব্যক্তি কিন্তু এখানে
টিচিং করতে পারে। তাহলে এখানে পিতা পুত্র হতে পারে, পিতা কিন্তু পুত্রকে কোনো বলছে বা বোঝাচ্ছে হতে পারে, ঠিক আছে। ওখানে মাতা কিন্তু পুত্রকে বলছে, ওটাও কিন্তু টিচিং একটা, ঠিক আছে, কোনো বোঝাচ্ছে হতে পারে। বন্ধু কোনো বন্ধুকে বলছে, তাও হতে পারে, ঠিক আছে। কিন্তু কি হতে হবে না, যে বোঝাবে সে কিন্তু যেন ম্যাচিওর্ড পারসনস হয়, মানে কি না সে কিন্তু অভিজ্ঞ ব্যক্তি হয়। ধরো তোমার বাবা তোমাকে বোঝাচ্ছে যে কি করে জীবনটাকে যাপন করতে হবে, তাহলে সেই তোমার বাবাকে যেন জানতে হবে যে সে জীবনযাপনে অভিজ্ঞতা আছে কিনা, ঠিক আছে, বা তার কিন্তু সেই জ্ঞানটা রয়েছে কিনা, এটা কিন্তু পূর্ব শর্ত, ঠিক আছে। যদি তার যে থাকে তাহলে সে কিন্তু তোমাকে পারবে এই জ্ঞানটা প্রদান করতে, ঠিক আছে। তাহলে এটাই বলছি যে এখানে কোনো শিক্ষক বা ছাত্র হতেও তার কোনো মানে নেই, কিন্তু কিনা যিনি বুঝাবেন তিনি যেন অভিজ্ঞ হন, তিনি যেন সেই জ্ঞানটা রাখেন, তাহলে তার কিন্তু হবে। তাহলে এবার কি হবে না, এবার এখানে দেখা যাবে যে জ্ঞানটা ফ্লো হবে, মানে প্রবাহিত হবে কোন দিক থেকে না, ম্যাচিওর্ড পার্সন থেকে যেন লেস ম্যাচিওর্ড পার্সনসের দিকে, ম্যাচিওর্ড পার্সন থেকে লেস ম্যাচিওর্ড পার্সন থেকে কিন্তু প্রবাহিত বা ফ্লো হবে বা প্রবাহিত হবে বলতে পারো। তাহলে ধরো একটা জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা যেন টিচিং বিষয় জ্ঞানটা, তাহলে ধরো আমি এখানে কিন্তু কিনা ম্যাচিওর্ড পার্সনস বা আমি কিন্তু অভিজ্ঞ ব্যক্তি, তাহলে আমি সেই জ্ঞানটা তোমাদেরকে কিন্তু প্রবাহিত করছি কি না, তোমরা এখানে কিন্তু লেস ম্যাচিওর্ড পার্সনস বা তোমরা কিন্তু অনভিজ্ঞ বা কম অভিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে। তাহলে আমি আমার জ্ঞান তোমাদের কিন্তু কিনা এইভাবে সরবরাহ করছি, এটা কিন্তু একটা প্রবাহিত হবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় যে ফ্লোজ অফ আইডিয়াস বা ফ্লোজ অফ নলেজ, ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, তো এবারে টিচিং করতে গেলে তিনটা কিন্তু কোয়ালিটি লাগবে বা দরকার পড়বে বা রইতে হবে বলতে পারবে। তাহলে তিনটা কোয়ালিটি কি না, নলেজ জ্ঞান থাকতে হবে। ধরো এই যেমন টিচিং নিয়ে বলছি তোমাদেরকে, তা টিচিংয়ের জ্ঞান আমার নিশ্চয়ই আছে বলে আমি বলতে পারছি, তাই তো, নাহলে বলতে পারতাম না। তাহলে এখানে জ্ঞান রাখতে হবে। আর কি না, কমিউনিকেশন স্কিলস থাকতে হবে, মানে কমিউনিকেশন স্কিল মানে যেখানে বলার ধরনটা কীভাবে আমি উপস্থাপন করব, কীভাবে বিষয়টাকে আমি বোঝাবো প্রকাশ করব, তাহলে সেই যে উপস্থাপন দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে বা এখানে কিন্তু লাগবে, ঠিক আছে। আর কি না, তিন হচ্ছে না অ্যাপটিটিউড, যা হচ্ছে না প্রবণতা বা ইচ্ছা বলতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে কি বললাম যে এটা কিন্তু মেন কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, প্রথমে কিন্তু এটা আসবে। দেখবে যখন তোমরা স্কুলে পড়তো তখন তোমাদের স্কুলে বলা হতো যে তোমরা কি হবে, কেউ কেউ বলতো যে আমরা কিন্তু শিক্ষক হব, কেউ বলতো যে ডাক্তার হব, কেউ বলতো যে আমরা কিন্তু মানে অধ্যাপক হব, কেউ বলতো যে আমরা কিন্তু এরকম হব, ঠিক আছে, পুলিশ হব, ঠিক আছে। মানে কিনা তার ইচ্ছাটা কি রয়েছে হওয়ার, তাহলে এই ইচ্ছাটাই কিন্তু ওকে কিন্তু কিনা সেই পথে নিয়ে যাবে, ঠিক আছে, বা সেই পথটা দেখিয়ে নিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু ইচ্ছাটা কিন্তু একটা বিরাট কিন্তু ভূমিকা রাখে যে তুমি কি হতে চাও, ঠিক আছে। তাহলে এখানে সেই ইচ্ছা লাগবে যে আমি শিক্ষক হতে চাই, সেই ইচ্ছাটা লাগবে, আমি পড়াবো বা আমি কিন্তু শেখাবো বা আমি কিন্তু কাউকে জানাবো, সেই ইচ্ছা কিন্তু এখানে লাগবে। তাহলে এটাকে বলা হয় যে প্রবণতা বলা হয়, এটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এবার দেখো আসছে যে এই টিচিং করতে গেলে আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে এই অ্যাপটিটিউড মানেটা কি। তো এই অ্যাপটিটিউড মানে হচ্ছে না, যেখানে বলা হচ্ছে যে এবিলিটি টু ডু সামথিং, তাহলে অ্যাপটিটিউড মানে হচ্ছে না এবিলিটি টু ডু সামথিং, মানে কি কিছু করার ক্ষমতা, তোমার ধরে কিছু করার ক্ষমতা আছে, তুমি কিন্তু কি না তোমার প্রবণতা রয়েছে। ধরো তুমি বললে যে একটা অঙ্কের ক্লাস হচ্ছে, তুমি একটা কিন্তু অঙ্কের মানে একটা কিন্তু ক্যালকুলেশন তুমি সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। তুমি বলছো যে আমি কিন্তু এটা ইচ্ছা হয় তোমার যে আমি দেখিয়ে দেবো এটা কি করে করতে হয় ক্লাসের মধ্যে, তোমার প্রবল ইচ্ছা হয়, তুমি গেলে ক্লাসের মধ্যে তুমি কিন্তু তা বুঝিয়ে দিলে, তা কিন্তু ওরা ভালো করে বুঝতে পারলো, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে না প্রবণতা, ঠিক আছে। তাহলে তোমার ক্ষমতা আছে ক্যালকুলেশন করার, তোমার ক্ষমতা আছে কিন্তু তা কিন্তু সলভ করে দেওয়ার, ঠিক আছে। তাহলে এটাকেই তোমরা কিন্তু বলবো যে ইচ্ছা বা কিন্তু প্রবণতা, যেখানে তুমি সেই ইচ্ছাটা কিন্তু ওখানে গিয়ে তুমি প্রকাশ করছো, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে বলো স্যার এই টিচিং অ্যাপটিটিউড মানে কি, এটা পুরোটা মানে হচ্ছে না টেন্ডেন্সি টু টিচ, ঠিক আছে, মানে শিক্ষা দান করার প্রবণতা, তোমার শিক্ষা দান করার বা জ্ঞান প্রদান করার তোমার কিন্তু কিনা একটা প্রবণতা বা ইচ্ছা রয়েছে, তা হচ্ছে তোমার কিন্তু কিনা টিচিং অ্যাপটিটিউড। হ্যাঁ, মনে রাখবে।
তাহলে এইগুলো তোমরা কিন্তু ভালো করে জানবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখো এই টিচিং করতে গেলে তিনটা কিন্তু মেন ফর্ম রয়েছে বা মাধ্যম রয়েছে। কি কি না, ফর্মাল, ইনফর্মাল আছে না নন ফর্মাল। তো আগে ছিল কিন্তু ফর্মাল আর ইনফর্মাল ছিল, বর্তমানে কিন্তু নন ফর্মাল যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো ফর্মাল মানে কি জানো? তোমার যে ফর্মাল হচ্ছে যে যেখানে কিন্তু সাধারণ একটা কিন্তু বিষয়, যেখানে কিন্তু কোনো প্রথা পদ্ধতি অবলম্বন করা হবে না। না হবে, তাই তো? হবে না, হবে না কি বলো? আগের দিন ক্লাস করেছে কেউ? ফর্মালে কি হবে? প্রথা পদ্ধতি অবলম্বন করা হবে না হবে না? আগের দিন এই পর্যন্ত আমি বলেছিলাম। বলো গৌরব, বলো, পারবে? গৌরব, জ্যোতি, হ্যাঁ চলো আমি বলে দিই। ফর্মালে কি হবে না, এখানে প্রথা মেনে হবে, প্রথা পদ্ধতি অবলম্বন করে হবে, আইন শৃঙ্খলা মেনে হবে বা শৃঙ্খলাবোধ রেখে হবে, নিয়ম কানুন মেনে হবে এখানে। তাহলে মনে রাখবে ফর্মাল হবে কখন না, যেখানে শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক এবং ছাত্র উভয় কিন্তু কি না এটা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে, ঠিক আছে, প্রথা পদ্ধতি মেনে কিন্তু তথ্যের আদান প্রদান করবে বা বিনিময় করবে। তা হচ্ছে না ফর্মাল টিচিং। আর যেখানে দেখবে যে কোনো প্রথা বা কোনো পদ্ধতি নেই, কোনো নিয়ম কানুন নেই, কোনো শৃঙ্খলা নেই, তুমি বন্ধুর সঙ্গে বন্ধু কিন্তু কিনা একটা কিন্তু তথ্য নিয়ে কিন্তু এটা কিনা আলোচনা হচ্ছে, তা কিন্তু কিনা ইনফর্মাল হয়ে গেল। তো তোমার ভাই তোমার বোন কিন্তু কিনা কোনো একটা তথ্য নিয়ে আলোচনা করে, তা কিন্তু কিনা ইনফর্মাল হয়ে গেল। ঠিক আছে, ধরো তোমার বাবা মা কোনোটা কিন্তু ডিসকাস করছে কোনো বিষয় নিয়ে, তা হয়তো ইনফর্মাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে যেখানে তুমি তোমার পাড়াপড়শি, তোমার বন্ধু বান্ধব, তোমার পিতা মাতা, তোমার ভাই বোন, এদের সঙ্গে কিন্তু তুমি কিন্তু কোনো তথ্য নিয়ে কিন্তু আলোচনা করবে, তা হচ্ছে তোমার ইনফর্মাল হয়ে যাবে। ওখানে কিন্তু কোনো নিয়ম শৃঙ্খল বা কানুন বা আইন কানুন বা কোনো রীতি বা প্রথা মানতে হয় না। ঠিক আছে, তো এই জন্য কিন্তু বলা হয় যে এটা কিন্তু ইনফর্মাল টিচিং বলা হয়। এবার ধরো নন ফর্মাল কি? নন ফর্মাল হচ্ছে যে এখন বর্তমানে একটা নতুন পদ্ধতি আসছে, তা হচ্ছে না অনলাইন টিচিং। তাই তো? অনলাইন মানে কিনা যেটা, এটা নয়, এটা কিন্তু তোমার তো আমি শিক্ষক তো রয়েছি, এটা কিন্তু ফর্মালের মধ্যেই পড়ে যাবে। কিন্তু অনলাইন মানে কিনা যেখানে শিক্ষার্থীরা নিজেই পড়তে পারছে, কোনো একটা এআই টুলকে অবলম্বন করে পড়ছে বা কোনো একটা কিন্তু কিনা ওয়েবসাইটকে কিন্তু অবলম্বন করে পড়ছে, এটাকে বলছে নন ফর্মাল। এটা কিন্তু এখানে কিন্তু কোনো পিতামাতাও নেই, কোনো বন্ধু বান্ধবও নেই, কোনো কিন্তু এখানে ভাই বোনও নেই, আর কোনো শিক্ষকও নেই। সে নিজেই কিন্তু কিনা অনলাইনে কিন্তু মাধ্যমে কিন্তু সেটা জানছে বা বুঝতে পারছে। ঠিক আছে, এটা বলছে নন ফর্মাল টিচিং। তাহলে বর্তমানে এইটা প্রবলেম, এই নেটওয়ার্ক প্রবলেম হয়ে যাচ্ছে রাত্রেবেলা।
দুঃখিত, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো যেখানে ছিলাম আমি, যে নন ফর্মাল, বোঝা গেছে তো জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? গৌরব বোঝা গেছে? জ্যোতি? হ্যাঁ। এবার দেখো আসছি যে এই টিচিং করতে গেলে তিনটা কিন্তু স্তম্ভ লাগবে, বা তিনটা কিন্তু মেন এসপেক্ট বা অ্যাসপেক্ট রয়েছে। তো এই তিনটা মেন অ্যাসপেক্ট কি এটা জানতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো টিচিং বা লার্নিং ক্ষেত্রে তিনটা কিন্তু মেন অ্যাসপেক্ট রয়েছে, যেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো দেখো, যখন কোনো একটা ব্রিজ নির্মাণ করা হয় দেখবে যে তিনটা পিলার লাগে, তাই তো? মাঝে একটা, দুধারে দুটো, তাই তো? ঠিক তেমনি এই শিক্ষাটা কিন্তু এটা কিন্তু ব্রিজ। ধরো এই শিক্ষা দান বা শিক্ষা প্রদান করা এখানে একটা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু নির্মাণ হবে কিনা তিনটা কিন্তু পিলারের উপর দিয়ে। সেই তিনটা পিলার কি কি না, একটা শিক্ষক, একটা ছাত্র, একটা কিন্তু কিনা কারিকুলাম বা এডুকেশন বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে সেই শিক্ষা দান করাটা একটা ব্রিজ। সেই ব্রিজে কিন্তু কিনা তিনটা পিলার লাগবে। সেই পিলারগুলো কি কিনা শিক্ষক, ছাত্র আর কারিকুলাম বা এডুকেশন। তবেই কিন্তু এই ব্রিজটা কিন্তু টিকে থাকবে, না হলে কিন্তু কিনা ডাউন বা নিচে কিন্তু নেমে যাবে বা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এই তিনটা পিলারের মধ্যে কিন্তু একটা কিন্তু যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু কিনা পুরো এই সিস্টেমটা কিন্তু কিনা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটা কিন্তু পিলার কিন্তু এখানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বা এখানে কিন্তু ভূমিকা রাখে। এবার কি না টিচারকে, না টিচার হচ্ছে না এখানে মোস্ট কিন্তু এক্সপিরিয়েন্স পারসনস, বা এখানে কিন্তু সে কিন্তু খুবই অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু একটা ব্যক্তি, যার কিন্তু নলেজ রয়েছে বা জ্ঞান রয়েছে, যার কিন্তু কিনা দক্ষতা বা স্কিলস রয়েছে। তাহলে এখানে কিন্তু শিক্ষক তার স্কিলস, তার নলেজ, তার কিন্তু অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু কী হবে না, তার দৃষ্টিভঙ্গি, তার যে কিন্তু কোনো বিষয়ের জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু কিনা ছাত্রদেরকে, যারা কিন্তু এখনও ততটা অভিজ্ঞ নয় বা ওদের কিন্তু কোনো পূর্ব জ্ঞান নেই বা ওদের কিন্তু সেরকম স্কিলস এখনও নির্মাণ হয়নি, ওদেরকে কিন্তু ওরা সরবরাহ করবে। কিভাবে না, এই এডুকেশন বা এই কারিকুলামকে মাধ্যম করে বা হাতিয়ার করে। ঠিক আছে, তাহলে এখানে শিক্ষক এই কারিকুলাম বা এই এডুকেশন সিস্টেমকে বা এই পঠন পাঠন কিন্তু প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু কি করবে না, ছাত্রদের জ্ঞান, তাদের পূর্ব জ্ঞান কি করবে না এখানে প্রবাহিত করবে বা প্রদান করবে। হ্যাঁ, তো এখানে বা সরবরাহ করবে। তো দেখো এবার আসছি যে তাহলে তিনটা কিন্তু মেন পিলার দেখবে তোমার ভালো করে, না হলে কিন্তু পরীক্ষাগুলো আসে। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা? কোনো প্রশ্ন আছে এখান থেকে? বোঝা গেছে জায়গাটা? কোন প্রশ্ন আছে এখান থেকে? এবার দেখো আসছি যে টিচিং ক্যারেক্টারিস্টিক্স, মানে এই শিক্ষা দানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, এখান থেকে তো তোমার প্রশ্ন আসবেই, প্রতিবার কিন্তু আসে। ঠিক আছে, তো টিচিং ক্যারেক্টারিস্টিক থেকে প্রশ্ন কিন্তু প্রতিবার একটা করে আসবেই, আসে। ঠিক আছে, ভালো করে তোমরা পড়বে এখানে। তো দেখো এখানে তিনটা কিন্তু আমি বলেছি, দেখো একাধিক রয়েছে, একাধিক কিন্তু বই একাধিক রকম রয়েছে। আমার অত কিন্তু এখানে দেখার দরকার নেই, অত দেখতে গেলে কিন্তু আমার সেই জ্ঞানটা পুঙ্খানুপুঙ্খ হবে, কিন্তু সময় নষ্ট হবে, আমার অত জানার দরকার নেই। ঠিক আছে, তো আমাদেরকে সেটা সংক্ষেপে করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে, কারণ আমার সময়টা খুব কম রয়েছে, 6 মাস সময় রয়েছে, তার মধ্যে 4 মাস আমি কিন্তু পড়তে পারছি হাতে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে দেখতে হবে যে আমার কোনখানটা পড়া খুব গুরুত্বপূর্ণ বা জরুরি, সেইখানটা আমাকে পড়তে হবে। ঠিক আছে, তো এবার দেখো আসছি যে তাহলে এখানে আমি তিনটা পার্টে ভাগ করছি, এটাকে কিনা ডাইনামিক, সোশ্যাল অ্যান্ড হিউম্যান, বোথ আর্ট অ্যান্ড সায়েন্স আছে না, ডাইভার্স ইন অ্যাপ্লিকেশনস। দেখবে তোমার হরপ্রীত কোরের কিন্তু বই কিন্তু বিভিন্ন রকম দেওয়া রয়েছে, কেভিএস মদনের বই কিন্তু বিভিন্ন রকম দেওয়া আছে। ঘাবড়ানো কিছু নেই, এটা তোমার মনে রাখবে, ভালো করে বুঝে নাও, এটা মনে রাখলে কিন্তু তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো কিনা প্রথমে যে ডাইনামিক হবে, মানে কিনা ডাইনামিক মানে কি, যেখানে গতিশীল একটা প্রক্রিয়া। তাহলে শিক্ষা যেহেতু একদিনে সম্পন্ন হওয়ার নয়, একদিনে কেউ এমএ পাস করবে না, একদিনে কেউ কিন্তু কিনা পিএইচডি করবে না, একদিনে কিন্তু কেউ সমস্ত কিছু জানবে না। ঠিক আছে, তো তাহলে যেহেতু একদিন এটা কাজ নয়, তাই কিন্তু এটা চলবে, নিরন্তর চলবে। ঠিক আছে, এটা নিরন্তর প্রক্রিয়া বা গতিশীল প্রক্রিয়া, যা কিন্তু কিনা চলমান প্রক্রিয়া বলতে পারো।
ঠিক আছে, তার জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু তা চলবে। রবার্ট লি বলছেন যে একটা মানুষের যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন কিন্তু সে কিন্তু শিখবে, তাকে শিখতে হবে, না সে কিন্তু কিনা পিছিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে এটা কিন্তু ডাইনামিক একটা প্রসেস বা ডাইনামিক পদ্ধতি। ঠিক আছে, যেখানে কিন্তু একাধিকভাবে কিন্তু শিক্ষাদান করা হবে এবং তা কিন্তু চলমান চলবে বা চলমান হবে, তা কিন্তু গতিশীল হবে। ঠিক আছে, আর সোশ্যাল সামাজিক কিন্তু এটা কিন্তু পদ্ধতি বা মাধ্যম। এটা দেখো, সমাজ ছাড়া কিন্তু আমাদের এই কোনো সাহিত্যই হতো না, তাই তো? বলা হয় যে সমাজ হচ্ছে না সাহিত্য, কি না সাহিত্য সমাজের দর্পণ, তাই তো বলা হয়। তাহলে কিন্তু কি না সমাজ ছাড়া কিন্তু আমার সাহিত্য বা এই জ্ঞান কিন্তু সমাজ থেকে কিন্তু প্রাপ্ত হয় বা আসে। তাহলে সমাজের জ্ঞানে কিন্তু আমরা কিন্তু এই সাহিত্যের মধ্যে বা আমাদের এই মস্তিষ্কের মধ্যে কিন্তু সময় কিন্তু আমরা কি করি না নিয়ে থাকি। তো এবার দেখো আসছি, তাহলে সামাজিক একটা কিন্তু প্রসেস। তা কি হবে, এখানে শিক্ষকও সামাজিক ব্যক্তি, এখানে ছাত্র কিন্তু সামাজিক ব্যক্তি। তাহলে উভয় কিন্তু যে আইডিওলজি বা চিন্তাধারা তা কিন্তু কিনা সরবরাহ করছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে সামাজিক প্রসেস, তাই তো? তাহলে এবার হচ্ছে না হিউম্যান হচ্ছে না, যেখানে হচ্ছে না এটা মানবিক প্রক্রিয়া। ধরো এখানে কাউকে মেরে ধরে কিন্তু পড়ানো সম্ভব নয়, ধরো কারো ইচ্ছা নেই, তুমি ধরো তাকে ধরে বেঁধে কি কাঁঠাল বাঘা করবে কি না, করবে না, তাই তো? তাহলে এখানে ধরে বেঁধে কিন্তু শিক্ষাদান কিন্তু হয় না। এখানে শিক্ষাদান করতে হবে কি হবে না, বুঝিয়ে সুঝিয়ে বিষয়টাকে সে যেন একটা আগ্রহ পায়। ধরো তুমি ক্লাসটা করছো, আমি যদি ক্লাসটাকে যেমন তেমন করে নিয়ে নিই, তোমাদেরকে বলে যে জোর করে পড়তেই হবে, তোমাদেরকে এখানে থাকতেই হবে, তোমার ভালো না লাগলেও, তা কিন্তু কি না কখনোই তোমাকে শিক্ষাদান করাবে না ঠিকঠাক। তুমি যদি মনে করো যে ক্লাসটা কিন্তু আমার ভালো লাগছে শুনতে, তাহলে তুমি কিন্তু সেই ক্লাসটা করবে। ঠিক আছে, এটা কিন্তু কি না সেই রকমই হিউম্যান বা মানবিক হতে হবে। শিক্ষক সবসময় মানবিক হবেন, যে কিন্তু মানবিক দিক থেকে কিন্তু মানে ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে কিন্তু কিনা শিক্ষা দান করবেন বা প্রদান করবেন। ধরো এবার কিনা কোনো শিক্ষক দেখছেন যে ক্লাসে গেছে, ক্লাসে গিয়ে কিন্তু কোনো ক্লাস নিচ্ছেন, কিন্তু ছেলেগুলো কোনো বুঝতে পারছে না, সে কিন্তু মেরে বলছে না বুঝতে হবে, তোমাকে বুঝতেই হবে। ঠিক আছে, কিন্তু তার কিন্তু বোঝানোর ক্ষমতা নেই, সে পাচ্ছে না বোঝাতে, কিন্তু তা বোঝে না তোমাকে বুঝতে হবে, এইভাবেই বুঝতে হবে। তাহলে কিন্তু তা কিন্তু মানবিক প্রসেস নয়। তাহলে এইভাবে কিন্তু পড়ালে কিন্তু সেই ছেলেটি বুঝুক না বুঝুক, সেই ছেলেটি কিন্তু সেই শিক্ষকের বিরূপ হয়ে যাবে বা তার কিন্তু কি না বিপক্ষে চলে যাবে। ঠিক আছে, তাহলে শিক্ষা কিন্তু ওইভাবে হয় না যে আমি পাচ্ছি না, আমার কিন্তু কোনো অক্ষমতা আমি তার উপর চাপাতে পারি না। ঠিক আছে, তাহলে আমাকে আমার সেই জ্ঞানটা রাখতে হবে, আমাকে সেই জ্ঞান সঙ্গে দক্ষতা রাখতে হবে। কি দক্ষতা আমি বললাম আগে, 3টা দক্ষতা বললাম আমি। ঠিক আছে, তো লাগবে, তাহলে আমার কিন্তু জ্ঞান লাগবে, দক্ষতা লাগবে, এবং কি না আমার কিন্তু পূর্ব অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, তো যা কিন্তু কি না যার মাধ্যমে আমি ওদেরকে সহজ করে বোঝাতে পারবো বিষয়টা, এবং তারা কিন্তু সেই জ্ঞানটা যেন নিতে পারে, এবং তাতে আমি কোনো চাপ সৃষ্টি করব না। আমি কিন্তু ওখানে কিন্তু কোনো চাপ সৃষ্টি করবো বা কোনো কিন্তু বল প্রয়োগ করব না, এবং তারা কিন্তু সব কি বলবো মানে নিজের মধ্যে থেকে কিন্তু তা কিন্তু এটা কিন্তু একটা আকর্ষণ বোধ করবে, বলতে পারো তারা কিন্তু সেই আকর্ষণে বোধ করবে, তা কিন্তু কিনা শিক্ষা হবে প্রকৃত। তারা কিন্তু মন থেকে আকর্ষণ পেলে কিন্তু তা কিন্তু শিক্ষা হবে প্রকৃত, নাহলে কিন্তু শিক্ষা হবে না। ঠিক আছে, মনে রাখো। তাহলে এটা কিন্তু না ডাইনামিক, সোশ্যাল অ্যান্ড হচ্ছে না হিউম্যান হয়ে গেল। এবার হচ্ছে না বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। তাহলে কি হবে এখানে, উভয় কিন্তু কি না শিল্প এবং বিজ্ঞান। শিল্প এবং বিজ্ঞান কেন বলা হলো, স্যার বলবে স্যার শিল্প আর বিজ্ঞান তো ভিন্ন ভিন্ন বিশেষ মানে একটা বিষয় বা প্রসেস বলতে পারো। ঠিক আছে, বিজ্ঞানের প্রসেস হচ্ছে না অন্যরকমটা, কিন্তু সব কিন্তু প্রমাণ চায়, শিল্প কিন্তু তা তো একটা কল্পনার বিষয়, তাই তো? তাহলে শিল্প হচ্ছে না কল্পনার বিষয়, ওদিকে বিজ্ঞান হচ্ছে না একটি প্রমাণ সাপেক্ষ একটা বিষয়। ঠিক আছে, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়। তাহলে এখানে কিন্তু কেন বলা হচ্ছে যে উভয় কিন্তু আর্ট এবং সায়েন্স। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে যে শিল্প কিসে হয়। শিল্প হচ্ছে না আমি আমার কোনো ক্রিয়েটিভিটিকে এখানে প্রকাশ করব, তাই তো শিল্প না? আমার কোনো কিন্তু কি না আমার কোনো কি বলবো সৃজনশীল ক্ষমতার কোনো বিকাশ আমি করব বা প্রকাশ করব। ঠিক আছে, তা হচ্ছে কিন্তু এখানে শিল্প। ধরো এবার কোনো একটা শিল্পী ভালো ছবি আঁকে, সে তার কিন্তু কি না সৃজনশীল ক্ষমতা প্রকাশ করছেন কোথায় না ওই এটা ছবির মধ্য দিয়ে, তাই তো? তাহলে তা কিন্তু তার শিল্প হয়ে গেল। ঠিক তেমনি শিক্ষকও তার যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তার যে পূর্ব জ্ঞান রয়েছে, তার যে দক্ষতা রয়েছে, তার যে বিষয় জ্ঞান রয়েছে, তা কিন্তু কি না ওই রকম ভাবে তা কিন্তু প্রকাশ করবেন কি না ওই সৃজনশীল দৃষ্টিভঙ্গি থেকে বা সৃজনশীল ভাবে।
তা কিন্তু কিনা প্রকাশ করবেন কাদের কাছে না ছাত্রদের কাছে। ঠিক আছে, তাই কিন্তু এখানে আর্ট হয়ে গেল। ঠিক আছে, এবার না সায়েন্স কেন বা বিজ্ঞান কেন? বিজ্ঞান হচ্ছে এই কারণে যে এই শিক্ষাদান করতে গেলে একাধিক কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হয়। ঠিক আছে, যেমন আমি তথ্যগুলো যেগুলো বলবো তা কিন্তু অথেন্টিক কিনা তা দেখা, যে আমি যে তথ্যগুলো বলবো তা কিন্তু গ্রহণযোগ্য কিনা, এটা কিনা এটা কিন্তু বৈজ্ঞানিক কিন্তু প্রসেস বা পদ্ধতি। ঠিক আছে, আমি ধরো যেটা বললাম তা কিন্তু কিনা বিচারযোগ্য কিনা তাও কিন্তু না বৈজ্ঞানিক একটা পদ্ধতি বা প্রসেস। তাহলে এখানে সেরকম বিভিন্ন প্রসেসকে বা পদ্ধতিকে অবলম্বন করা হবে, এখানে কিন্তু গবেষণা করা হবে, এখানে কিন্তু তার উপর কিন্তু কি বলবো বিভিন্ন রকম কিন্তু যাচাই চলবে, তারপরে কিন্তু এটা আমি ছাত্রদেরকে প্রকাশ করব। ঠিক আছে, বা ওদের কিন্তু বোঝাবো বা বলবো, তাই কিন্তু এটা সায়েন্স বা বিজ্ঞান বলা হচ্ছে। এদের ডাইভার্স ইন অ্যাপ্লিকেশনস কি? দেখো এই শিক্ষাদান কিন্তু কিনা বৈচিত্র্যময় বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রয়োগের বৈচিত্র্যময়তা, তাহলে এই বিষয়টা কি এটা বলে দিই। দেখো এখানে বিভিন্ন রকম ভাবে শিক্ষাদান করানো যায়, তাই এখানে বলা হচ্ছে যে প্রয়োগের বৈচিত্র্যময়তা বলা হচ্ছে। ঠিক আছে, তো কি কিভাবে হয় দেখো, এখানে বললাম যে ফর্মাল হতে পারে, যে ফর্মাল শিক্ষা মানে ওই স্কুলে গিয়ে ক্লাসরুমের মধ্যে কিন্তু শিক্ষক এবং ছাত্র কিন্তু উভয়ে শিক্ষাদান করছে, হয়ে গেল। যে ইনফর্মাল হতে পারে, ইনফর্মাল যেখানে কিন্তু পিতা মাতা কিন্তু তার পুত্রকে বা তার সন্তান কিন্তু শিক্ষাদান করছে। ঠিক আছে, হতে পারে। ঠিক আছে, এবার ধরো কিন্তু কেউ কিন্তু প্রকৃতি থেকে কিন্তু শিক্ষাদান করছে, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমি কিন্তু প্রকৃতি থেকে শিক্ষাদান মানে গ্রহণ করেছিলাম বা করি বেশি। ঠিক আছে, বলা হচ্ছে তাই তো। তাহলে এখানে কিন্তু সেই রকম কিন্তু বিভিন্ন কিন্তু এখানে দিক রয়েছে, বিভিন্ন কিন্তু এখানে প্রসেস রয়েছে। ঠিক আছে, তো সেইগুলোকে বলা হচ্ছে না ডাইভার্স ইন অ্যাপ্লিকেশনস, বলা এখানে বিভিন্ন প্রয়োগ মাধ্যম রয়েছে এখানে। ঠিক আছে, সেই প্রয়োগ মাধ্যমগুলোকে এখানে বলা হচ্ছে ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন। কি কি প্রয়োগ মাধ্যম না আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, নির্দেশকমূলক, গঠনমূলক। ঠিক আছে, আর হচ্ছে না প্রশিক্ষণমূলক। ঠিক আছে, তা হচ্ছে না এখানে কথা বলা, দেখানো। ঠিক আছে, সব হচ্ছে না এই নির্দিষ্ট কিন্তু এর দিক, সেই দিকগুলোকে এখানে দেখানো হয়েছে, তাই এখানে বলছে না এখানে ডাইভার্স ইন অ্যাপ্লিকেশনস বলা হচ্ছে। বোঝা গেছে জায়গাটা? কোন প্রশ্ন আছে এখান থেকে? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? কোন প্রশ্ন আছে এখান থেকে? এবার দেখো আসছি যে নেচার ফিচার্স অফ টিচিং। তাহলে এখানে শিক্ষাদানের প্রকৃতি কী রকম তা জানতে হবে, আর এর কি কি কিন্তু ফিচার্স রয়েছে বা কি কি কিন্তু এর শর্ত রয়েছে বলতে পারো, বা কি কি উপকরণ রয়েছে বলতে পারো। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে বা এগুলো কিন্তু জানতে হবে আমাদের। তো চলো এগুলো একটা দেখে নিই। ঠিক আছে, একটা মনে হচ্ছে এখানে আমার পেজ বোধ হয় মিস হয়ে গেছে, দেখতে হবে, আমি পরে আসছি। হ্যাঁ দেখি, চলো দেখো পাচ্ছি এখানে যে প্রথমে যে গাইডেন্স অ্যান্ড ট্রেনিং। দেখো শিক্ষাদান করতে গেলে গাইডেন্স প্রয়োজন, মানে কি না এখানে প্রথম নির্দেশক বা নির্দেশিকা বলতে পারো, তা বা পথ প্রদর্শক বলতে পারো। ঠিক আছে, এই তোমরা যে পড়ছো তোমরা কিন্তু আমার কিন্তু গাইডেন্সে পড়ছো, তাই তো? একটু ওয়েট করে দাও, জলটা খেয়ে নিয়ে আমি আসছি। তাহলে এই যে তোমরা পড়ছো এখানে, তোমরা কিন্তু আমার গাইডেন্সে পড়ছো বা আমার কিন্তু তোমরা তত্ত্বাবধানে পড়ছো, তাই তো? তো এরকম একটা তত্ত্বাবধান থাকতে হবে, বা তত্ত্বাবধানে কিন্তু তোমাকে সেই কাজটা করতে হবে কিনা শিক্ষাদানটা। ঠিক আছে, বা সেই শিক্ষা গ্রহণটা। ঠিক আছে, আর কিনা ট্রেনিং লাগবে, প্রশিক্ষণ লাগবে। তাহলে এখানে গাইডেন্স লাগবে, পথ প্রদর্শক লাগবে, আর কিনা ট্রেনিং লাগবে। তাহলে এই দুটো কিন্তু প্রধান উপকরণ এখানে মনে রাখবে, যে শিক্ষাদান করতে গেলে কোনো একজন শিক্ষক হয়তো সেই তার যে অভিজ্ঞতা, তার যে পূর্ব অভিজ্ঞতা, তার যে জ্ঞান, তার যে স্কিলস বা দক্ষতা, তা কিন্তু কিনা ছাত্রদেরকে সেটা দেখিয়ে কিন্তু সে পথ দেখিয়ে নিয়ে যাবে।
তা প্রয়োগ করে সে কিন্তু তার পথ দেখিয়ে তাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে শিক্ষক তার পূর্বাভিজ্ঞতা, তার জ্ঞান, তার কিন্তু দক্ষতাকে কাজে লাগিয়ে ছাত্রদেরকে কিন্তু কিনা সাফল্যের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, বা পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তা হচ্ছে না গাইডেন্স বলা হচ্ছে, তাই তো। ট্রেনিং, এবার দেখো এই শিক্ষককেও কিন্তু ট্রেনিং করতে হবে। সে কিভাবে কিন্তু তাদেরকে পথ দেখাবে তা তো কিন্তু তাকে কিছু জানতে হবে না, তা কিন্তু না করলে হবে না। তাই কিন্তু এখানে শিক্ষককেও ট্রেনিং করতে হবে, যে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যে আমি কি করে ওদেরকে পথ দেখাবো, কি করে কিন্তু ওদেরকে আমি সেই রাস্তায় কিন্তু নিয়ে যাব। ঠিক আছে, তার কিন্তু সেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু তাকে জানতে হবে। আমি বলছি না, দেখো ইনস্ট্রাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, তাহলে এখানে কিন্তু কিনা শিক্ষক এবং ছাত্রের মধ্যে কিন্তু এটা কিন্তু মতের বিনিময় হবে, আদান প্রদান হবে। ঠিক আছে, তবেই তো তা কিন্তু কিনা কার্যকর হবে। ধরো আমি শিক্ষক, আমি বলে গেলাম, আমি ভুলভাল বললাম, তোমরা তা শুনলে, তা কিন্তু কিনা কখনো কার্যকর শিক্ষা হলো না। ঠিক আছে, তাহলে কিনা যখন দেখবে যে স্যার কিন্তু কোনো কিছু হয়তো কোনো কারণবশত ভুল বলে ফেলেছে, তা কিন্তু কিনা তোমরা তাকে কিন্তু বোঝালে যে স্যার এটা কিন্তু আপনি ভুল বললেন, তাহলে এভাবে কিন্তু কিনা মত বিনিময়ের মধ্যে দিয়ে কিন্তু কিনা শিক্ষাটা কিন্তু আর কার্যকর হয়ে ওঠে, নাকি কোনো কিন্তু ওয়ান ওয়ে প্রসেসে কিন্তু হয় না এটা। ঠিক আছে, তা যখন দেখবে যে শিক্ষক একাই বলছেন, যা পাচ্ছেন বলছেন, ঠিক আছে, আর তোমরা চুপচাপ আছো, মানে তোমরা কিন্তু কিনা এক প্রকার কি করছো না, সেই ওয়ান ওয়ে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, যা কিন্তু তোমাকে সেই কার্যকর শিক্ষাদানে কিন্তু নিয়ে যাবে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম আমি? বোঝা যাচ্ছে কি বললাম আমি? বোঝা যাচ্ছে এখানে গৌরব কোনো প্রবলেম নেই তো? গৌরব কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো? জ্যোতি বুঝতে পারছো? বাকিরা চলো দেখো, হ্যাঁ এটা হচ্ছে না আর্ট গিভিং নলেজ আছে না এফেক্টিভ ওয়ে। তাহলে বললাম আমি আগে যে শিক্ষাদান হচ্ছে শিল্প। শিল্প কেন না, এখানে শিক্ষকের ক্রিয়েটিভিটি কিন্তু এখানে মানে এটা নির্ভরশীল একটা কিন্তু বিষয় এখানে, যে যতটা তার কিন্তু সৃজনশীল ক্ষমতা রয়েছে তা কিন্তু তত কিন্তু উন্নত হবে শিক্ষাদানটা বা কার্যকর হবে। ধরো একজন শিক্ষকের তার কিন্তু শিক্ষাদান প্রসেসটা খুবই কিন্তু কিনা সৃজনশীল প্রসেস, সে কিন্তু কারো কোনো কিন্তু ওই পদ্ধতি অবলম্বন করে, সে কিন্তু তার মতো করে কিন্তু পড়ায়। ঠিক আছে, তাহলে তার কিন্তু সেই ক্লাসটা আরও কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে, কাদের কাছে না, ছাত্রদের কাছে। তাহলে এখানে শিক্ষক যত তার ক্রিয়েটিভিটি এখানে দেখাতে পারবে, তার কিন্তু ক্লাস তত কিন্তু উন্নত হবে, আর আকর্ষণীয় হবে, আর কিন্তু কি না কার্যকর হবে, তাই তো। তাহলে এখানে তাই হচ্ছে না আর্ট, তার শিক্ষা হচ্ছে শিল্প, শিক্ষা দান করাটা শিল্প হবে। ঠিক আছে, আর কি না গিভিং নলেজ, তাহলে এটা কিন্তু কিনা ছাত্রদের তার যে নলেজটা বা জ্ঞানটা তা কিন্তু এখানে প্রদান করবে। তাহলে এখানে শিক্ষক তার পূর্ব জ্ঞান রয়েছে, তার কিন্তু দক্ষতা রয়েছে, তার কিন্তু বিষয় জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে দক্ষতার মধ্য দিয়ে সে কিন্তু ছাত্রদের সেই জ্ঞানটা প্রদান করবে, এবং সেই ছাত্রদের সেই জ্ঞানটা ছিল না, তাহলে এখন তারা কিন্তু তা কিন্তু গ্রহণ করতে পারবে বা তা কিন্তু প্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না গিভিং নলেজ, তাহলে শিক্ষক এখানে কিন্তু ছাত্রদের সেই জ্ঞানটা প্রদান করবে বা দান করবে। ঠিক আছে, আচ্ছা না এফেক্টিভ ওয়ে। এবার দেখো এই যে শিক্ষা দানটা হবে তা কিন্তু এখানে কার্যকর পদ্ধতিতে হবে। ঠিক আছে, দাঁড়া একটু ওয়েট করো। তাহলে কি হলো, কি বললাম আমি, যে এখানে কিন্তু এফেক্টিভ ওয়েতে হবে। ধরো এবার ওই স্কুলের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে শিক্ষক যেমন তেমনকে পড়াচ্ছে, ঠিক আছে, আর ছাত্র কোনো বুঝতে পারছে না, ঠিক আছে, তার কিন্তু বোরিং ফিল হচ্ছে, তাহলে তা কিন্তু কখনোই কিন্তু কার্যকর শিক্ষাদান হবে না। তাহলে এখানে শিক্ষক ছাত্রদের সঙ্গে কথোপকথন করে বা ওদের কিন্তু কিনা আরও যাতে ও সহজে বুঝতে পারে তার মধ্য দিয়ে কিন্তু কিনা এখানে ক্লাসটা নেবেন বা শিক্ষাদান করবেন, যাতে কিন্তু সেই শিক্ষকের সঙ্গে সেই ছাত্ররাও কিন্তু কিনা সেই ক্লাসের মধ্যে ইনভলভ হয় বা যুক্ত হতে পারে। ঠিক আছে, এবার ধরো তুমি বলে যাচ্ছ, শোনা যাচ্ছেন ঠিকঠাক? সকলে প্রবলেম হচ্ছে কি? সকলে প্রবলেম হচ্ছে? সংযুক্তা শুনতে পাচ্ছ? কত করে কেটে যাচ্ছে? তোমার রেকর্ড দেখে নেবে, হ্যাঁ রেকর্ডটা দেখে নেবে, রেকর্ডটা তোমার শুনতে হবে। হ্যাঁ,
আর একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, দুদিন এরকম চলছে, কালকেও সেই দিনও একটু হয়েছে এরকম, আজকেও হচ্ছে এরকম। কিন্তু ক্লাসটা আমাকে নিতে হবে, তো ক্লাসটা না নিলে কিন্তু হবে না, কারণ বারবার তো আর নেওয়া সম্ভব নয়, একটু চাপ আছে, অনেক দায়িত্ব আছে, তাই তো। তো চলো আজকে এভাবে নিই, তোমরা কিন্তু রেকর্ড দিয়ে দেবো গ্রুপে, তোমরা দেখে নেবে, একদম পুরো পাই টু পাই বোঝাচ্ছি, কোনো চাপের নেই, রেকর্ড দেখলে তোমাকে বুঝতে পারবে, ঠিক আছে। চলো তাহলে এখানে কি হবে না, এখানে দেখো এফেক্টিভ ওয়েতে হবে, মানে এখানে ক্লাসটা কিন্তু কার্যকর হতে হবে, ঠিক আছে। এখানে শিক্ষক তার কিন্তু বিভিন্ন পূর্ব জ্ঞান রয়েছে, তার দক্ষতা রয়েছে, তার কিন্তু বিষয় জ্ঞান রয়েছে, তা কিন্তু কি না সে তার দক্ষতার মধ্য দিয়ে কিন্তু সৃজনশীলভাবে কিন্তু তা কিন্তু সরবরাহ করবে কাদের না, ছাত্রদেরকে। এবং যেখানে ছাত্ররা কিন্তু কি না সেই সেই ক্লাসে কিন্তু অংশগ্রহণ করবে কার্যকরভাবে, মানে ওই যে এখানে সেই সেই শিক্ষক হয়তো কোনো ছাত্রকে বল তুমি কিন্তু এখানে এসো বোর্ডে লিখো, বা বোর্ডে কিন্তু লিখে বোঝাও আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু ওদেরকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে, কার্যকর করতে হবে, ওদের কিন্তু তার মধ্যে কিন্তু ইনভলভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যখনই সেই ছাত্ররা সেই ক্লাসের মধ্যে ইনভলভ হবে তখন তা কিন্তু আরও কার্যকর হবে। এখানে একটা বলা ছিল, একটা মনীষী বলছে যে যখন আমাকে কেউ বলবে আমি কিন্তু তা ভুলে যাব, যখন আমাকে কেউ সেটা কিন্তু পড়তে বল তাও কিন্তু আমি ভুলে যাব, কিন্তু যখন তাতে আমাকে অংশগ্রহণ করানো হবে তা কিন্তু আমি মনে রাখতে পারবো, বা আমার তাকে মনে রইবে, তাই তো। তাহলে এখানে দেখো কি না, যখন কোনো কাজের মধ্যে কাউকে অংশগ্রহণ করানো হবে তখন তা কিন্তু তার দীর্ঘস্থায়ী বা দীর্ঘ সময় ধরে মনে রইবে। উদাহরণ দিয়ে বলি, ধরো ধরো একটা কিন্তু কাজ হচ্ছে, যেমন ধরো একটা ড্রয়িং ওয়ার্ক হচ্ছে, তাই তো। তো তুমি গেলে ওখানে গিয়ে তুমি দেখো এখানে কিছু কোনো আঁকছো না, তুমি এখানে আঁকনি দাঁড়িয়ে আছে দেখছো তুমি, ঠিক আছে। তো তুমি দেখছো কেমন করে ও মাপ করছে, যোগ করছে, ঠিক আছে, মাপ যোগ কী করছে তুমি দেখলে সব, কিন্তু তুমি কী করলেও তুমি কিন্তু পরে ভুলে যাবে, ভালো বোঝো আমি কি বললাম। তুমি দাঁড়িয়ে দেখছো আর সেই যে শিল্পী সে কিন্তু ছবিটা আঁকছে, ঠিক আছে, আঁকছে, তাই তো। এবার কি না তুমি দেখার পরে দেখবে তুমি কিন্তু ভুলে গেছে যে ও কিন্তু কত ডাইমেনশনস নিয়েছে, কত কিন্তু কি না তার মাপটা কত নিয়েছে, ঠিক আছে, সব তুমি কিন্তু ভুলে গেছো। কিন্তু যখন বললো যে তুমি আমার সঙ্গেই আঁকো তখন তুমি কিন্তু ভালো করে শিখবে। তাহলে এখানে সেই যে চিত্রশিল্পী যে আঁকছিল আর কি, যে চিত্রশিল্পী যে কিন্তু আঁকছিল সে কিন্তু তখন বললো যে তুমি কিন্তু আমার সঙ্গেই আঁকো, তখন কিন্তু তার শিক্ষাটা পুরো কিন্তু পুঙ্খানুপুঙ্খ হবে বা হাতে কলমে হবে, ঠিক আছে। তাই এখানে বলছে যে যখন তাকে ইনভলভ করা হবে তখন সে কিন্তু ভালো করে শিখবে, ঠিক আছে। তা যখন সে দেখবে শুধু তার কিন্তু ভালো শিক্ষাদান হবে না, ঠিক আছে। যখন তাকে ইনভলভ করা হবে তখন সে কিন্তু ভালো করে তা কিন্তু জানতে পারবে বা বুঝতে পারবে। তাহলে এখানে সেরকম যখন সে দেখছিল চিত্র আঁকাটা তা কিন্তু সে কিন্তু ভালো করে জানতে পারছিল না যে কোথায় কি করতে হবে না করতে হবে, কিন্তু যখন সে আঁকছে তখন সে কিন্তু কিনা বুঝতে পারছে যে কোথায় কি করব না করবো তার কিন্তু হাতে কলমে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এখানেও ছাত্রদেরকে কিন্তু কিনা ইনভলভ করতে হবে ক্লাসের মধ্যে, মানে ওদেরকে কিন্তু কিনা অ্যাক্টিভ করতে হবে বা আরও কিন্তু সক্রিয় করতে হবে। তো সক্রিয় করলে কিন্তু তা কিন্তু আরও এফেক্টিভ বা কার্যকর কিন্তু শিক্ষাদান হবে, ঠিক আছে, বোঝা গেছে। দেখো পাচ্ছি না, তারপরে দেখো আসছে যে একটু দাঁড়া ওয়েট করবে, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু কিন্তু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, কেটে কেটে আসছে কি আওয়াজটা, কেটে কেটে আসছে আওয়াজটা, কেটে কেটে আসছে আওয়াজটা। চলো দেখো এবার আসছে যে ইজ এ সায়েন্স, তাহলে বললাম যে এটা একটা বিজ্ঞান। বলে এবার বিজ্ঞান কেন, তোমরা বলো, আমি আগে তো বললাম, দেখি তোমরা বলো কেন বিজ্ঞান বলবো আমরা টিচিংকে, কেন বিজ্ঞান বলবো বলো, কেন বিজ্ঞান বলবো বলো, তোমরা বলো, চেষ্টা করো, ভয় নেই, চেষ্টা করো, কোনো ভয় কিছু নেই এখানে। কেউ পারবে বলতে? কেউ পারবে না? কেউ পারবে না? চলো তাহলে আমি বলে দিই। তাহলে এখানে শিক্ষাটা বিজ্ঞান কেন বিজ্ঞান, এখানে বিভিন্ন ফ্যাক্ট এবং কজ রইবে, অর্থাৎ কার্যকারণ রইবে, তাই তো। জানা যায় যে কোনো কিন্তু কি না কোনো বিষয় মানে কোনো কার্য আর কি, কোনো বিষয় আর কি কারণ ছাড়া হয় না, কোনো কার্য বা বিষয় কোনো কারণ ছাড়া হয় না। তাহলে এখানে কি না কোনো ফ্যাক্ট রইবে, কোনো কজ রইবে, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা কিন্তু ওই রকম কারণ থেকে হচ্ছে, এটা কিন্তু এখানে দেখা হবে, তাই তো।
এগুলো কিন্তু সব কিন্তু না বৈজ্ঞানিক পদ্ধতি বা প্রসেস, ঠিক আছে। এগুলো সমস্যা সব কিছু হচ্ছে না বৈজ্ঞানিক পদ্ধতি। ধরো এখানে ধরো কোনো একটা কিন্তু বিষয়কে নিয়ে গবেষণা করা হবে, তা কিন্তু বৈজ্ঞানিক প্রসেস, ঠিক আছে। এখানে একটা কোনো বিষয়টা কিন্তু কি না ফ্যাক্ট চেক করা হবে, তা কিন্তু বৈজ্ঞানিক প্রসেস, ঠিক আছে। এখানে একটা কোনো একটা কিন্তু বিষয়ের কিন্তু সঙ্গে তার একটা কোনো সম্পর্ক দেখানো হবে, তা কিন্তু একটা বৈজ্ঞানিক প্রসেস, ঠিক আছে। তাহলে এখানে সেরকম একাধিক বৈজ্ঞানিক প্রসেস কিন্তু অবলম্বন করেই করা হবে, তাই কিন্তু এটা কিন্তু না ইজ এ সায়েন্স বলা হচ্ছে বা এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হচ্ছে বা বিজ্ঞান বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে কি হবে না, এখানে যখন কোনো আমরা সম্পর্ক দেখাবো তখন কিন্তু তার সঙ্গে কিন্তু একটা কিন্তু লিঙ্ক করতে গেলে কিন্তু আমাদের বিজ্ঞানকে অবলম্বন করতে হবে। এখানে কোনো কিন্তু কারণ বা ফলাফল করতে গেলে তা কিন্তু আমার বিজ্ঞানকে লাগবে আমাদের, তাই তো। আর এখানে কিন্তু কোনো ডিফারেন্ট টপিকস বা সাবজেক্ট নিয়ে করবো তখন কিন্তু তা কিন্তু আমাকে বিজ্ঞানকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একাধিকভাবে কিন্তু বিজ্ঞান এখানে আসবে। যেমন ধর কোনো পদ্ধতি অবলম্বন করলে আসবে, কোনো কিন্তু টিচিং মেথড অবলম্বন করলে তা কিন্তু আসবে, কোনো কিন্তু টিচিং কিন্তু ইনস্ট্রুমেন্ট ইউজ করলে কিন্তু তা কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একাধিকভাবে কিন্তু বিজ্ঞান আসবেই, ঠিক আছে। তাই এখানে কিন্তু বোঝাচ্ছে যে এটা কিন্তু বৈজ্ঞানিক প্রসেস বা পদ্ধতি বা এখানে বিজ্ঞান কিন্তু এটা কিন্তু বিরাট ভূমিকা রাখে এখানে, ঠিক আছে। তো দেখো এবার আসছি যে কন্টিনিউইং প্রসেস, এটা কিন্তু চলমান প্রক্রিয়া আমি বললাম আমি। তুমি একবার লেফট করে জয়েন করো তাহলে শুনতে পাবে। তাহলে কন্টিনিউইং প্রসেস হচ্ছে চলমান প্রক্রিয়া, মানে এটা চলবেই, ঠিক আছে। এটা কিন্তু একটা কিন্তু গতিশীল প্রক্রিয়া আমি বললাম, যেটা কিন্তু শেষ পর্যন্ত চলবে, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে যে টিচার্স ফুল কনফিডেন্স টিচ এফেক্টিভলি। তাহলে এখানে কিন্তু যখন কোনো শিক্ষক কোনো ক্লাসে শিক্ষাদান করতে যাবেন তখন কিন্তু সে কিন্তু অবশ্যই তাকে কিন্তু কি হতে হবে না কনফিডেন্স রাখতে হবে সেই বিষয় সম্পর্কে, ঠিক আছে। তার কিন্তু সেই কনফিডেন্স না থাকলে সে কিন্তু তার কিন্তু পুরো সেই বিষয়টাকে পুরোপুরি কি করতে পারবে না, পুরোপুরি কিন্তু প্রকাশ করতে পারবে না, ঠিক আছে। কোনো প্রবলেম হচ্ছে কি শুনতে, কোনো প্রবলেম হচ্ছে গৌরব, তুমি শুনতে পাচ্ছ গৌরব? হ্যাঁ সে শোনাচ্ছে তো ঠিকঠাক? তাহলে এখানে কিন্তু শিক্ষককে সেই শিক্ষাদান করতে গেলে তার কিন্তু তার পূর্বজ্ঞান, তার দক্ষতা, তার কিন্তু নলেজ বা জ্ঞান বা বিষয় জ্ঞানের উপরে কিন্তু পূর্ণ কিন্তু আস্থাশীল হতে হবে বা বিশ্বাসী হতে হবে, এবং তবেই সে কিন্তু তার সেই শিক্ষাদানটা কার্যকর করতে পারবে, ঠিক আছে। তো তবেই সে কিন্তু এফেক্টিভলি কিন্তু শিক্ষাদান করাতে পারবে, এটা বলা হচ্ছে এখানে, হ্যাঁ। এই প্রবলেম হচ্ছে বুঝলে, আপনি কিন্তু কেটে যাচ্ছে, তো থাকুক আজকে, ঠিক আছে। প্রবলেম হচ্ছে বুঝতে পারছি।